সে জন্মেছিল একজন শিকারীর ঘরে। ছোটবেলা থেকেই জানত বাঁচতে হলে লড়তে হবে। কিন্তু এক দুর্ঘটনা তার জীবনটাই বদলে দেয়। সেই দিন থেকে সে আর মানুষ নয়, হয়ে যায় এক হিংস্র শিকারী, ক্রাভেন দ্য হান্টার। আজকের গল্প সেই মানুষটার, যে শিকার করে শুধু প্রতিশোধের জন্য নয়, নিজের পরিবারের রক্ষা আর অস্তিত্ব প্রমাণের জন্য। বন্ধুরা, কাজকাম থাকলে এখনই সেরে নাও, কারণ একবার গল্পটা শুরু হলে তোমার বাকি কাজ সাইডে পড়ে যাবে। এর কারণ হলো আজকের মুভি যেমন অ্যাকশন তেমনি থ্রিলারে ভরপুর, আর সাথে তাগ লাগানোর মতো রহস্যের উন্মোচন তো থাকবেই। তাহলে চলো শুরু করা যাক। মুভি শুরু হয় সাইবেরিয়ার এক ভয়ঙ্কর কারাগার দেখিয়ে। ভয়ঙ্কর বলার কারণ, এই কারাগারটি ছিল শহর থেকে বিচ্ছিন্ন বরফে ঘেরা এক এলাকায়। এখান থেকে পালানো অসম্ভব, কারণ এখানকার ঠান্ডার তীব্রতা এতটাই ভয়াবহ, চোখের পানি পড়ার সাথে সাথে সেটা বরফ হয়ে যেত। তবে এই অসম্ভব কাজকে সম্ভব করতে এক গুমনাম ব্যক্তির আগমন ঘটে। দেখা যায় আজ বেশ কিছু কয়েদিকে কারাগারে আনা হয়েছে, যাদের মধ্যে আজকের মুভির প্রধান চরিত্র ক্রেভেন ছিল। ক্রেভেন এর অর্থ হচ্ছে শিকারী, আর ক্রেভেন মূলত এখানে শিকার করতেই এসেছে। এখন প্রশ্ন হলো, কাকে শিকার করবে? উত্তর হলো, এই কারাগারের সবচাইতে ভয়ানক কয়েদি সিমিয়ন জনকে। সিমিয়ন জন ছিল পুরো লন্ডন শহরের গডফাদার। এই কারাগারটি ছিল তার নিজের প্রপার্টির মতো। তার ইশারায় এখানে সব কিছু হতো। প্রথম দিনই ক্রেভেনকে সিমিয়নের সামনে আনা হয়। ক্রেভেন লক্ষ্য করে হলরুমে একটি বাঘের মাথা কেটে রাখা হয়েছে, আর এটা করা হয়েছে তার বীরত্ব বোঝানোর জন্য। তবে তার ধারণাই ছিল না এখন তার সাথে কি হতে যাচ্ছে। দেখা যায় ক্রেভেন কয়েক সেকেন্ড সময় নেয়, এরই মধ্যে সে বাঘের দাঁত দিয়ে সিমিয়নকে মেরে ফেলে। এখানে আমরা ক্রেভেনের শক্তি দেখে হতবাক হয়ে যাই, কারণ সে এমনভাবে দেয়াল বেয়ে ওঠে যেটা দেখে মনে হচ্ছিল কোনো চিতা গাছে উঠছে। ক্রেভেন খুব সহজেই কারাগার থেকে বেরিয়ে যায়, তবে পালানোর সময় তাকে তুষার ঝড়ের ভিতর দিয়ে যেতে হয়। তখন এক উল্ফ তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু ক্রেভেনের তীক্ষ্ণ নজর উল্ফটিকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করে। এরপর ক্রেভেন তার কার্গো প্লেনে চলে আসে, যেটা আগে থেকেই তার জন্য অপেক্ষায় ছিল। পাইলট বলে, এবার তুমি অনেক বেশি সময় নিয়েছ। ক্রেভেন উত্তরে বলে, জেল থেকে পালিয়েছি, কোনো সরকারি অফিস থেকে আসিনি যে টাইম মতো চলে আসব। পাইলট জিজ্ঞেস করে, তাহলে আজ নিচে কি করলে? ক্রেভেন বলে, যার সব সময় করি, যার মরার কথা তাকে খতম করে এসেছি। এরপর এখান থেকে সিন কাট হয়ে ১৬ বছর পিছনে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়, যেখানে আমরা দুই ভাই ডিমিত্রি ও সার্গেকে দেখি। তাদের বাবা ছিলেন এই শহরের গডফাদার মিস্টার নিকোলাই। এখানে মিস্টার নিকোলাই তাদের জানায়, তোমাদের মা মারা গেছে। তবে এই খবরটা সে এমনভাবে দেয় যেন এটা কোনো আলাপের বিষয়ই না। ডিমিত্রি জানতে চায়, বাবা, আমরা কি মায়ের ফিউনারেলে যাচ্ছি? মিস্টার নিকোলাই বলেন, না, যারা সুইসাইড করে তাদের নসিবে ফিউনারেল হয় না। মূলত তারা দুই ভাই দীর্ঘদিন ধরে তাদের মায়ের থেকে দূরে রয়েছে, কারণ মিস্টার নিকোলাই ইচ্ছা করে তাদেরকে তাদের মায়ের থেকে আলাদা করে রেখেছে। নিকোলাই তাদেরকে শিকারে নিয়ে যায়। আসলে মিস্টার নিকোলাই যা বলে সেটাই দুই ভাইয়ের জন্য শেষ কথা। তারা তাদের বাবার কথার উপরে কিছুই বলতে পারে না। পরের দৃশ্যে দেখা যায় নিকোলাই তার ছেলেদের নিয়ে শিকারে এসেছে। শিকার করাটা নিকোলাইয়ের একটা নেশা ছিল। এবার তার শিকার ছিল এক মানুষ খেকো সিংহ, যে কিনা এখনও পর্যন্ত ২,০০০-এরও বেশি মানুষ মেরেছে। মিস্টার নিকোলাই তার দল নিয়ে সামনে ছিলেন, ডিমিত্রিয়া সার্গে ছিল পেছনে। তখন আচমকা সে দৈত্যাকৃতি সিংহটি সার্গের সামনে এসে হাজির হয়। সার্গেকে তার পিছে থাকতে বলে সে তার বন্দুক সিংহটির দিকে তাক করে। সার্গে প্রচণ্ড ভয়ে ছিল, তবে অদ্ভুতভাবে যখন সার্গে সিংহের চোখের দিকে তাকায় তখন মনে হচ্ছিল তারা একে অপরের কথা বুঝতে পারছে। অবাক করার বিষয় হল, সিংহটি সার্গের উপর হামলা করে না। সার্গে তার বন্দুক নামিয়ে নেয়। ঠিক সেই সময় পিছন থেকে নিকোলাই সিংহটিকে শ্যুট করে। তখন সিংহটি রেগে সার্গের উপর আক্রমণ করে। এখানে সার্গে মারাত্মকভাবে আহত হয়। নিকোলাই একের পর এক সিংহটির উপর গুলি চালায়। তবে সিংহটি সার্গেকে নিয়ে এখান থেকে চলে যায়। নিকোলাইয়ের কিছুই করার থাকে না। তারা সারা রাত খোঁজ করে, তবে কোথাও সার্গেকে পায় না। পরের দৃশ্যে আমরা একটি রহস্যময় মেয়েকে দেখি। মেয়েটা তার মা বাবার সাথে ঘুরতে এসেছিল, কিন্তু হঠাৎ তার কিছু একটা অনুভব হয়।
সে তখন সোজা জঙ্গলের ভিতরে সেই সিংহটির সামনে চলে আসে। দেখা যায় সিংহটি সার্গেকে কামড়ে ধরে আছে। সিংহটির আচরণ দেখে আমরা বুঝতে পারি সে সার্গেকে মেয়েটির হেফাজতে দিতে চাচ্ছে। তবে সিংহটি যাওয়ার আগে তার ক্ষতস্থানের রক্ত সার্গের শরীরে পড়ে। এরপর সিংহটি গেলে মেয়েটি সার্গের অবস্থা বোঝার চেষ্টা করে। সে বুঝতে পারে সার্গের নিঃশ্বাস চলছে, তবে সে যে কোনো সময় মারা যাবে। তখন সার্গিকে বাঁচানোর জন্য মেয়েটা তার কাছে থাকা একটি শিশি বের করে। শিশিতে থাকা পবিত্র জল সার্গের মুখে ঢেলে দেয়। পবিত্র জল ভেতরে যাওয়ার সাথে সাথেই সার্গের শরীরের বেশ কিছু পরিবর্তন হতে থাকে। সার্গিকে নিয়ে যাওয়ার সময় মেয়েটি তার হাতে একটি কার্ড দেয়। তবে এটা কোনো সাধারণ কার্ড না। পরের দৃশ্যে দেখা যায় ডাক্তার ও তার পুরো টিম সার্গেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে, তবে কোনো লাভ হয় না। তারা সার্গেকে বাঁচাতে পারে না। ডক্টর মারিয়া সার্গের মৃত্যুর সময় ঘোষণা করে, কিন্তু অদ্ভুতভাবে কিছুক্ষণের মধ্যেই সার্গে আবারও জেগে ওঠে। এইটা দেখে ডাক্তারের কিছুই বুঝে আসে না, এটা কিভাবে সম্ভব হলো। পরের দিন সার্গে ডাক্তার মারিয়াকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তবে ডাক্তার মারিয়া বলে, আমাকে ধন্যবাদ বলার কিছু নেই, কারণ আমি তোমাকে বাঁচাইনি। সার্গে অবাক হয়ে বলে, বুঝলাম না, তাহলে আমি জীবিত কিভাবে? ডাক্তার উত্তরে বলে, এটা তো আমিও বুঝতে পারছি না। তুমি পুরো 3 মিনিট মৃত ছিলে, তাই আমরা তোমার কিছু টেস্ট করাবো, এটা জানার জন্য তোমার সাথে আসলে কি ঘটেছিল। ঠিক তখনই মিস্টার নিকোলাই এসে পড়ে। সে কোনো টেস্ট করার সুযোগ দেয় না, সার্কেকে নিয়ে সরাসরি লন্ডনে চলে আসে। নিকোলাই সার্কের কাছে জানতে চায়, তুমি সিংহটিকে গুলি করনি কেন? সেই বিষয়ে সার্গের উপর কিছুটা বিরক্ত ছিল, কারণ এতে করে সার্গে নিজের জীবন তো ঝুঁকিতে ফেলেছেই, পাশাপাশি দিমিত্রির জীবনও বিপন্ন করেছিল। নিকোলাই বলে, তুমি আমেরিকায় থেকে দুর্বল হয়ে যাচ্ছ, তাই এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। দিমিত্রি একা আমেরিকা ফিরে যাবে, আর তুমি আমার ব্যবসা শিখবে। যদিও সার্গের এতে কোনো মত ছিল না। পরে দেখা যায় নিকোলাই সে সিংহটির মাথা কেটে দেয়ালে টানিয়ে রেখেছে। এইটা দেখে সার্গে প্রচণ্ড রেগে যায়। সার্গে সিদ্ধান্ত নেয় সে তার বাবার থেকে দূরে চলে যাবে। তাই মাঝরাতি সে বাড়ি থেকে পালিয়ে যায়। পালানোর সময় দিমিত্রি তাকে বলে, তুমি আমাকে একা ফেলে যেও না। সার্গে উত্তর দেয়, আমাকে যেতেই হবে, আমার সাথে কিছু একটা ঘটেছে যা তোমাকে বোঝাতে পারব না। সার্গের এই সিদ্ধান্তে দিমিত্রি ভীষণ কষ্ট পায়। পরে দেখা যায় সার্গে কোনোভাবে রাশিয়ায় চলে এসেছে। সে যখন খোলা প্রান্তর দিয়ে হাঁটছিল, তখনই এক বিশাল মহিষের দল তার দিকে ছুটে আসে। প্রথমে সার্গে ভয় পায়, কিন্তু অবাক করার মতো ব্যাপার, মহিষগুলোর কেউ তাকে আঘাত করে না, বরং তার সামনে দাঁড়িয়ে থাকা এক মহিষ যেন তাকে রক্ষা করছে। এই অদ্ভুত আচরণ সার্গেকে হতবাক করে দেয়। পুরো দলটি চলে যাবার পর সেই মহিষটিও চলে যায়। এরপর সার্গে চলতে চলতে পৌঁছে যায় তার মায়ের তৈরি ক্যাম্প হাউসে। এই জায়গায় সার্গের অনেক স্মৃতি রয়েছে, কারণ তার মা বেঁচে থাকতে প্রায়ই তারা এখানে আসত। এই বিশাল জঙ্গলে সার্গে একা, তবু তার মনে কোনো ভয় নেই, বরং তার কাছে মনে হচ্ছিল এটাই যেন তার সত্যিকারের ঘর। পরের দিন সে এক হরিণ শিকার করার চেষ্টা করে। তখন সে অনুভব করে তার ভেতরে এক অজানা শক্তি প্রবেশ করেছে। ঠিক তখনই সে গুলির আওয়াজ শুনতে পায়। গাছের চূড়ায় উঠে দেখে কিছু শিকারী পশু শিকার করছে। সার্গে দৌড়ে ঘটনাস্থলে আসে। সে দেখতে পায় অনেকগুলো মহিষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুধুমাত্র তাদের শিং নেওয়ার জন্য। এমন দৃশ্য দেখে সার্গের মাথায় রক্ত উঠে যায়। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। মুহূর্তের মধ্যেই শিকারীদের মেরে ফেলে। আর এভাবেই জন্ম হয় ক্রেভেনের। এখান থেকে দৃশ্য বর্তমান সময়ে চলে আসে। ক্রেভেন তার বাবার ছায়া থেকে দূরে জঙ্গলে তার মায়ের সেই পুরনো ক্যাম্প হাউসে থাকে। এরপর আমরা কালাব জোকে দেখি। সে এখানে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর শেষ কাজে এসছে, যাকে হত্যা করা হয়েছে সিমিয়ন জনের আদেশে। সিমিয়ন জন এই শহরের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিল, তাই সবাই সবকিছু জানার পরও কেউ তার অপরাধের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস পায় না। ক্রেভেন এখানে কালাবজোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কালাবজোর কাছে সে ছিল একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। তখন ক্রেভেন তার কাছে থাকা সেই রহস্যময় কার্ডটি কালাবজোকে দেয়। কার্ডটি দেখে কালাবজো চমকে ওঠে, তুমি এখনও বেঁচে আছো। মূলত কালাবজোই সেই রহস্যময় মেয়ে যে সেই দিন পবিত্র জল দিয়ে
সার্গে মানে বর্তমান ক্রেভেনকে বাঁচিয়েছিল। ক্রেভেন কালাব্জোর কাছে জানতে চায়, তুমি কি জানো তোমার বন্ধুকে কে মেরেছে? কালাব্জো বলে, হ্যাঁ, ভালো করেই জানি। ক্রেভেন বলে, পুলিশ কিছু করবে? কালাব্জো উত্তরে বলে, মনে হয় না ওরা কিছু করতে পারবে। তখন ক্রেভেন বলে, আমি যদি বলি আমি সিমিয়ন জনকে মেরে ফেলেছি, তাহলে কি বলবে? এরকম অদ্ভুত কথা শুনে কালাব্জো চমকে ওঠে। পরে সে বাসায় এসে খবর নিলে জানতে পারে হান্টার নামে কেউ একজন কারাগারের ভিতরে প্রবেশ করে সিমিয়ন জনকে মেরে ফেলেছে। তবে কি মেরেছে সেটা কেউ জানে না। আর এই হান্টার নামে ব্যক্তি এর আগেও বহু বড় বড় গ্যাংস্টারকে খতম করেছে। পরে কালাব্জো নিজে থেকেই ক্র্যাভেনের সাথে দেখা করে। এখানে আমরা বুঝতে পারি ক্র্যাভেন কারাগারে সিমিয়ন জনকে হত্যা করেছিল কালাব্জোর নিরাপত্তার জন্য। আমরা এখানে আরও জানতে পারি কালাব্জো বর্তমান একজন আইনজীবী এবং সে শহরের সবচেয়ে বড় ল ফার্মে কাজ করে। তাই তাদের বেশিরভাগ ক্লায়েন্টই এই শহরের শীর্ষ গ্যাংস্টার। ক্র্যাভেন কালাব্জোর কাছে সেই সকল গ্যাংস্টারের লিস্ট চায় যারা সমাজের শান্তি নষ্ট করছে। তবে কেলাব্জো এই কাজের জন্য হাঁ না কোনোটাই বলে না। সে ভেবে দেখবে বলে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা রাইনোকে দেখি। রাইনো ছিল মিস্টার নিকোলাইয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সে যখন জানতে পারে সিমিয়ান জন মারা গেছে, তখন সে সিমিয়ানের সকল ব্যবসা দখলে নিতে চায়। এর জন্য সে সিমিয়ানের বিশ্বস্ত 3 পার্টনারকে ডেকে মিটিং করে। প্রথমে তারা রাইনোকে মোটেও গুরুত্ব দেয় না। তবে তারা যখন রাইনোর আসল রূপ দেখে, তখন তারা ভয়ে কাঁপতে থাকে। রাইনো তার শরীরে লাগানো ঔষধের পাইপ খুলে ফেলে। তারপরই তার দেহ পাথরের মতো শক্ত হয়ে যায়, অনেকটা গন্ডারের চামড়ার মতো। তাকে গুলি করলেও গুলি তার শরীর ভেদ করতে পারে না। এই শক্তি দেখে সিমিয়ানের পার্টনার ভয়ে রাইনোর সাথে হাত মিলিয়ে নেয়। এরপর আমরা দিমিত্রিকে দেখতে পাই। সে আগের মতোই দুর্বল, কিন্তু গান গাইতে ভালোবাসে। এছাড়া তার এক বিশেষ প্রতিভা আছে, সে যে কোনো মানুষের কণ্ঠ নিখুঁতভাবে নকল করতে পারে, অনেকটা গিরগিটির মতো। এদিকে মিস্টার নিকোলাই সিমিয়ন জনের বিষয় নিয়ে মিটিং করছিল। তখন হঠাৎ চারদিক থেকে তার উপর মারাত্মক হামলা হয়। কিন্তু নিকোলাই একাই 100, সে একাই সকল হামলাকারীকে মেরে ফেলে। কিন্তু দিমিত্রি তখন ভয়ে পিয়ানোর নিচে লুকিয়েছিল। এটা দেখে নিকোলাই প্রচণ্ড রেগে যায়। সে বলে, আমার জায়গায় আমার উপরে হামলা হয়েছে, আর আমার ছেলে ভয়ে পিয়ানোর নিচে লুকিয়ে আছে। আমার কোনো কাপুরুষ ছেলে লাগবে না, আমার দরকার একজন ফাইটার। দিমিত্রি লজ্জায় মাথা নিচু করে নেয়। কিন্তু বাস্তবতা হল, সবাইকে দিয়ে সব কাজ হয় না। প্রত্যেক মানুষেরই আলাদা বৈশিষ্ট্য থাকে, আর সেটাই তাকে আলাদা করে তোলে। হয়তো মিস্টার নিকোলাই এই বিষয়টা ভুলে গেছে। অন্যদিকে দেখা যায় মিস্টার নিকোলাই বেঁচে যাওয়ায় রাইনো প্রচণ্ড বিরক্ত ছিল। কারণ মিস্টার নিকোলাইকে মারার জন্য সেই লোক পাঠিয়েছিল। তখন উইলসন একটি পেনড্রাইভ দিয়ে বলে, এটা আমি আমার রুমে পেয়েছি। পেনড্রাইভটি চেক করলে রাইনো দেখতে পায় ক্রেভেন যখন কারাগারে সিমিয়ান জনকে হত্যা করে পালাচ্ছিল, এটা তখনকার ভিডিও ফুটেজ। ক্রেভেনকে দেখে রাইনো চিনে ফেলে এ তো নিকোলাইয়ের ছেলে সার্গে, অর্থাৎ হান্টার অন্য কেউ নয়, বরং নিকোলাইয়ের নিজের ছেলে। এটা বুঝে রাইনো নতুন এক পরিকল্পনা সাজায়। এর পরের দৃশ্যে দেখা যায় আজ দিমিত্রির জন্মদিন হওয়ায় ক্রেভেন তার জন্মদিন সেলিব্রেট করতে আসে। এখানে তার বাবার সঙ্গেও দেখা হয়। তবে ক্রেভেন তার বাবার সাথে কোনো কথা বলে না, কারণ সে এখনও তার বাবার কাজকে ঘৃণা করে। এরপর দেখা যায় দিমিত্রি বেশি ড্রিঙ্ক করায় ক্রেভেন তাকে রুমে নিয়ে আসে। এখানে দিমিত্রি ক্রেভেনকে বলে, আমি জানি তুমি প্রতি বছর আমার জন্মদিনে কেন আসো। সেই দিন তুমি আমাকে একা ফেলে যাওয়ায় আজও তুমি নিজেকে অপরাধী ভাবো। তাই শত ব্যস্ততা থাকলেও এই দিনে তুমি আমার সঙ্গে থাকো। নিজেকে অপরাধী ভেবো না ভাই, আমি সবকিছুর জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি। দিমিত্রির এমন কথা শুনে ক্রেভেন কিছুটা ইমোশনাল হয়ে যায়। পরে ক্রেভেন ঘুমাতে গেলে তার এখানে ঘুম আসে না। তাই সে বাইরে গার্ডেনে চলে যায় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন সে রুমে ফিরে আসে, দেখতে পায় রুমের সবকিছু এলোমেলো। তাড়াতাড়ি দিমিত্রির কাছে গেলে দেখতে পায় বিছানায় রক্ত, কিন্তু দিমিত্রি নেই। ক্রেভেন ভয় পেয়ে যায়। নিচে তাকিয়ে দেখে কিছু লোক দিমিত্রিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ক্রেভেন দেরি না করে ওপর থেকে সোজা নিচে লাফ দেয় এবং গাড়ির পিছু করতে থাকে। ক্রেভেনকে দেখে কিডন্যাপাররা গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। তারপরও ক্রেভেন ঠিকই গাড়ি ধরে ফেলে। কিন্তু সমস্যা হলো গাড়িটা বুলেট প্রুফ ছিল। ক্রেভেন তবু গ্লাস ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে,
তবে কিডন্যাপাররা তাকে গাড়ি থেকে ফেলে দেয়। পরে তারা দিমিত্রিকে নিয়ে হেলিকপ্টারে ওঠে। তখন আবারও ক্রেভেন চলে আসে। সে হেলিকপ্টারটিকে থামানোর প্রাণপণ চেষ্টা করে, তবে শেষমেশ সে ব্যর্থ হয়। কিডন্যাপাররা দিমিত্রিকে নিয়ে চলে যায়। ক্রেভেন পুরো ঘটনা কালাব্জোকে জানায়। কালাব্জো তাকে আশ্বস্ত করে, আমরা দিমিত্রিকে খুঁজে বের করব। তুমি শুধু বলো কিডন্যাপারদের ব্যাপারে কি জানো। কালাব্জো তার সোর্স লাগিয়ে অনুসন্ধান শুরু করে। এরপর ক্রেভেন তার বাবার কাছে এসে জানতে চায় কে দিমিত্রিকে কিডন্যাপ করেছে। নিকোলাই উত্তরে বলে, আমার শত্রুর সংখ্যা এত বেশি যে বলা যাচ্ছে না কে এই দুঃসাহস করেছে। তারপর সে ক্রেভেনকে একটি বক্স দেয়। বক্সের ভেতরে দিমিত্রির কাটা আঙ্গুল ছিল। এটা দেখে ক্রেভেন বলে, ওরা কত টাকা চাইছে? নিকোলাই উত্তরে বলে, $20 মিলিয়ন। ক্রেভেন বলে, তাহলে সমস্যা কি? টাকা দিয়ে আমার ভাইকে ছাড়িয়ে আনুন। নিকোলাই বলে, সমস্যা টাকা না, সমস্যা ক্ষমতার। আমি যদি এখন নত হয়ে টাকা দিই, তাহলে এত বছরের গড়া সাম্রাজ্য মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ক্রেভেন রাগে বলে, আপনার কাছে ছেলের চেয়ে সাম্রাজ্য বড় হয়ে গেল? নিকোলাই ঠান্ডা গলায় বলে, আমি ওদের টাকা দিয়ে দিলেও ওরা দিমিত্রিকে ছাড়বে না। দিমিত্রি কিডন্যাপ হওয়ার সাথে সাথে ওর মৃত্যু ধার্য হয়ে গেছে। আমি ওদের জায়গায় থাকলে আমিও এটাই করতাম। নিকোলাইয়ের কথায় ক্ষুব্ধ হয়ে ক্রেভেন চলে যায়। এদিকে কালাব্জো তার সোর্সের মাধ্যমে কিডন্যাপারদের অবস্থান খুঁজে বের করে। তবে আমরা এখানে বুঝতে পারি এই পুরো কিডন্যাপিংয়ের ঘটনাটা আসলে রায়ানোর সাজানো নাটক, যাতে করে সে ক্রেভেনকে হত্যা করতে পারে। রায়ানো তার লোকদের বলে, সবাই প্রস্তুত থাক, হান্টার তোদের দিকে আসছে। এরপর দেখা যায় ক্রেভেন কিডন্যাপারদের ঘাঁটিতে পৌঁছে যায়। প্রথমেই সে নিজের তৈরি বিষাক্ত তীর দিয়ে বেশ কিছু কিডন্যাপারকে হত্যা করে। এরপর শুরু হয় ভয়ঙ্কর লড়াই। এক এক করে সবাইকে খতম করে মেন কিডন্যাপারকে ধরে ফেলে, কিন্তু দিমিত্রিকে এখানে পায় না। তখন ক্রেভেন লক্ষ্য করে দূর থেকে কেউ তার দিকে মিসাইল ছড়ছে। সঙ্গে সঙ্গে সে কিডন্যাপারকে নিয়ে নিচে লাফ দেয়। মিসাইলের আঘাতে তারা বেঁচে গেলেও ওপর থেকে নিচে পড়ায় কিডন্যাপারের অবস্থা খারাপ হয়ে যায়। ক্রেভেন তাকে জিজ্ঞেস করে, তুই কার হয়ে কাজ করছিস আর আমাকে চিনলি কেমন করে? মরার আগে কিডন্যাপার রায়ানোর নাম বলে দেয়। ঠিক তখনই ভেঙে পড়া কংক্রিট ক্রেভেনের উপর পড়ে। সে এখানে পুরোপুরি চাপা পড়ে যায়। অন্যদিকে দেখা যায় দিমিত্রিকে রায়ানোর কাছে আনা হয়েছে। দিমিত্রি জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবার সঙ্গে কথা বলেছ? উনি কি টাকা পাঠাচ্ছেন? রায়ানো ঠান্ডা গলায় বলে, না, মিস্টার নিকোলাই তোমার জন্য টাকা পাঠাবে না, কারণ তুমি তার নাজায়েজ ছেলে। তোমার জন্মটাই ছিল তার জীবনের ভুল। এমনকি এখানেও তুমি ভুলবশত এসেছ, কারণ আমার লোক তোমার ভাই সার্গেকে ধরতে গিয়েছিল। সার্গের রুমে না থাকায় ওরা তোমাকে ধরে এনেছে। ভাইয়ের নাম শুনে দিমিত্রি আরও ভয় পেয়ে যায়। সে বলে, আমার ভাই কি করেছে? তখন রায়ানো তাকে কারাগারের সেই ভিডিও দেখায়। দিমিত্রি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। রায়ানো বলে, তোমার ভাই আসলে ক্রেভেন হান্টার। দিমিত্রি বলে, কি বলছ? হান্টার তো শুধু একটা গুজব, যাতে করে ক্রিমিনালদের ভয়ে রাখা যায়। রায়ানো বলে, তাহলে তুমি তোমার ভাইকে ভালো করে চেনো না। ওর কাছে একটা লিস্ট আছে, সেই লিস্টে যার নাম থাকে তার মৃত্যু নিশ্চিত। এদিকে রায়ানোর লোকেরা ক্রেভেনের মৃতদেহ খুঁজছিল। তারা খুব এক্সাইটেড ছিল, কারণ ক্রেভেনকে মারতে তারা সক্ষম হয়েছে। তবে তখনই দেখা যায় ক্রেভেন তাদের পেছনে দাঁড়িয়ে আছে। বুঝতেই পারছ তাদের এখন কি হবে। মুহূর্তের মধ্যেই ক্রেভেন তাদের খতম করে ফেলে। এরপর সে কালাব্জোকে সাবধান করে, কারণ রাইনো যেহেতু তাকে চিনে ফেলেছে, সুতরাং সে কালাব্জোকেও ধরার চেষ্টা করবে। তখন কালাব্জো লক্ষ্য করে কিছু লোক তার বিল্ডিংয়ে প্রবেশ করেছে। ক্রেভেন তাকে তাড়াতাড়ি বিল্ডিং থেকে বেরিয়ে তার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসতে বলে, যেখানে তার লোক তার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে রাইনো দিমিত্রিকে কিছু ওষুধ দেখিয়ে বলে, এগুলো আমার জন্য অমৃতের মতো, এগুলোর জন্যই আমি এখনো বেঁচে আছি। দিমিত্রি জানতে চায়, তোমার কি হয়েছে? রাইনো বলে, আমি ছোট থেকেই অনেক দুর্বল ছিলাম, তবে কখনোই জানতে পারিনি আমার কি হয়েছে। ফলে দুর্বল থাকায় কেউ আমাকে গুরুত্ব দিত না। তোমার বাবার সাথে আমি একসময় কাজ করতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা আমাকে অবহেলা ও অপমান করেছে। তোমার বাবা কেন, যে দুর্বল তাকে কেউ গুরুত্ব দেয় না। সবাই ক্ষমতাধর ব্যক্তিকে সম্মান করে। আমি নিজেকে বদলানোর অনেক চেষ্টা করেছি। পরে আমি নিউ ইয়র্কে এক বায়োকেমিস্ট্রি প্রফেসরকে পাই, যে মানুষের শক্তি বৃদ্ধি করার গবেষণা করছিল।
চিন্তা করো, একজন মানুষের শরীরে যদি 10 জন মানুষের শক্তি থাকে তাহলে কি হবে? এখানে রাইনো দিমিত্রিকে তার আসল রূপ দেখায়, যেটা দেখে দিমিত্রি অবাক হয়ে যায়। এরপর রাইনো দিমিত্রিকে অফার দেয়। সে বলে, আমি তোমার বাবার সব ব্যবসা কবজা করতে চাই, তাই তুমি তার ছেলে হিসেবে আমার পার্টনার হও। এতে সবাই তোমাকে সম্মান করবে, তাই আমার সাথে হাত মেলাও। তখন দিমিত্রি বলে, তুমি ঠিক বলেছ, সবাই আমায় দুর্বল ও কাপুরুষ ভাবে। আমি যতটুকু সম্মানের যোগ্য কখনোই সেটা পাইনি, কিন্তু তুমি যদি মনে করো এর জন্য আমি আমার পরিবারকে ধোঁকা দেব, তাহলে তুমি ভুল করছো। এটা শুনে রায়নো প্রচণ্ড রেগে যায়। ঠিক তখনই উলসান তাকে জানায় তাদের লোকের কোনো খবর পাওয়া যাচ্ছে না। রায়নো বুঝে ফেলে এর মানে ক্রেভেন এখনও জীবিত, ফলে সে আর দিমিত্রিকে মারে না। তখনই তাদের কাছে খবর আসে ক্রেভেন এখানে চলে এসেছে। সবাই লিফটের সামনে বন্দুক নিয়ে প্রস্তুত হয়, কিন্তু লিফট খুললে দেখা যায় ক্রেভেন নয়, বরং ফরেনার। ফরেনারের শক্তি ছিল সে যে কোনো মানুষকে মুহূর্তে বশ করতে পারত। দেখা যায় ফরেনার সবার সামনে দিয়েই রিল্যাক্সে ভিতরে প্রবেশ করছে, তবে কেউ কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছিল সময় থেমে গেছে। ফরেনার চুপচাপ দিমিত্রির পাশে বসে খাবার খায়। এরপর সব স্বাভাবিক হলে সবাই চমকে যায়। রায়নও লক্ষ্য করে ফরেনার অলরেডি ভিতরে প্রবেশ করেছে, তবে ফরেনারকে দেখে রায়নো বিচলিত হয় না, কারণ ফরেনার তার নিজের লোক ছিল। ফরেনার রায়নোকে জানায়, তোমার কিডন্যাপারদের শরীরে যে ফুলের বিষ পাওয়া গেছে সেটা একমাত্র সাইবেরিয়ার নির্দিষ্ট এক এলাকায় পাওয়া যায়, সুতরাং ক্রেভেন ওখানেই রয়েছে। এদিকে ক্রেভেন কালাবজোয়ের নিরাপত্তার জন্য তাকে নিজের কাছে নিয়ে আসে। কালাবজু লক্ষ্য করে ক্রেভেন গাছপালা ও ফুল দিয়ে কিছু বানানোর চেষ্টা করছে। কালাবজু জানতে চায়, তুমি এগুলো দিয়ে কি করছো? তখন ক্রেভেন সেই পবিত্র জলে শিশিটে দেখিয়ে প্রশ্ন করে, এর ভিতরে কি ছিল? কালাবজু বলে, এটা আমার দাদি আমাকে দিয়েছিলেন। উনি মূলত তান্ত্রিক ছিল। ওনার কথা, এই পবিত্র জল যে পান করবে তার ক্ষতস্থান এমনভাবে সেরে যাবে যা সে কল্পনাও করতে পারবে না। ক্রেভেন বলে, এই জলই আমার জীবন বাঁচিয়েছে, আমায় পুরোপুরি বদলে দিয়েছে, তাই আমি জানতে চাই এর ভিতরে কি ছিল। কালাবজু বলে, আমার জানা নেই, সেদিনের পর আমার দাদির সাথে আর দেখা হয়নি। ঠিক তখনই ক্রেভেনের ফোনে দিমিত্রির কল আসে। ফোন রিসিভ করলে ওপাশ থেকে রায়নো কথা বলে। দেখা যায় রায়নো তার দলবল নিয়ে এখানে চলে এসেছে। সে ক্রেভেনকে প্রস্তাব দেয়, তুই তোর বাবাকে পছন্দ করিস না, আমিও তোর বাবাকে পছন্দ করি না, তাই তোরা দুই ভাই আমার সাথে হাত মিলিয়ে নে, এতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ক্রেভেন বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। পরে রায়নো তার লোকদের পুরো জঙ্গলে ছড়িয়ে পড়তে বলে। তখনই এক চিতা তাদের উপর হামলা করে। এই সুযোগে দিমিত্রি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। এরপর রায়নোর লোকেরা ক্রেভেনকে ধরতে বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রাখে, কিন্তু উল্টো তারাই ক্রেভেনের ফাঁদে পড়ে এক এক করে মারা যেতে থাকে। পুরো জঙ্গলে শুধু রায়নোর লোকেদের চিৎকার শোনা যাচ্ছিল। রায়নো পরিস্থিতি ভালো না দেখে প্ল্যান বি শুরু করে। দেখা যায় হেলিকপ্টার থেকে ক্রেভেনের উপর বোমা বর্ষণ করা হচ্ছে। মুহূর্তেই চারদিকে ধোঁয়া আর আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের কিছুই দেখা যাচ্ছিল না। তখন ফরেনার ক্রেভেনকে বেহুশ করার জন্য ট্র্যাঙ্কিলাইজার গান দিয়ে শ্যুট করে। সাথে সাথে ক্রেভেনের হ্যালুসিনেশন হতে থাকে, শরীর দুর্বল হয়ে যায়। ফরেনার একের পর এক শ্যুট করে তাকে মাটিতে ফেলে দেয়। ক্রেভেন অচেতন হয়ে পড়ে। ফরেনার উলসেনকে বলে, ওর কিচ্ছা খতম, এখন ওর ভাইকে ধরে আনো। উলসেন দিমিত্রিকে ধরতে যায়। ফরেনার ক্রেভেনকে গুলি করতেই যাবে, ঠিক তখনই কালাবজো ফরেনারের চোখে তীর মারে। এক তীরেই ফরেনার খতম। কালাবজো ক্রেভেনের অবস্থা দেখে সে আবার সেই পবিত্র জল তাকে পান করায়। কিছুক্ষণের মধ্যেই ক্রেভেন জেগে ওঠে। ক্রেভেন কালাবজোর হাতে পবিত্র জল দেখে বলে, আমি জানতাম এটা তোমার কাছে অবশ্যই আছে। কালাবজো বলে, এটা আমার ফ্যামিলির সিক্রেট, তাই আমি সবার থেকে এটা লুকিয়ে রাখি। এদিকে উলসেন দিমিত্রিকে ধরে ফেলে এবং রায়নোকে জানায় ফরেনার ক্রেভেনকে মেরে ফেলেছে। এটা শুনে রায়নো খুশি মনে দিমিত্রিকে নিয়ে এখান থেকে চলে যায়। তবে যাওয়ার পথে সে দেখে এক বিশাল মহিষের দল তাদের দিকে আসছে। রায়নো তার ওষুধের পাইপ খুলে নিজের আসল রূপে আসে। কিছুক্ষণের মধ্যেই মহিষের দল তার গাড়ি বহরে হামলা করে, সব গাড়ি তছনছ হয়ে যায়। ঠিক তখনই ক্রেভেন হাজির হয়। দুজনের মধ্যে তুমুল ফাইট শুরু হয়, কিন্তু ক্রেভেন রায়নোর সাথে পেরে ওঠে না, কারণ রায়নোর শরীর ছিল পাথরের মতো, কোনো ছুরি বা গুলি তার শরীর ভেদ করতে পারে না। তখন ক্রেভেন বুদ্ধি খাটায়, যেখানে শক্তি কাজ করে না সেখানে বুদ্ধি কাজ করবে। সে রায়নোর ওষুধ ঢোকার পাইপের রাস্তায় একটা রড ঢুকিয়ে দেয়।
সাথে সাথে রায়নও দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ক্রেভেন তাকে পেঁচিয়ে ফেলে এবং তারের এক মাথা মহিষের শিঙে বেঁধে দেয়। দেখা যায় রায়নোর যতটুকু শক্তি বাকি ছিল তাও মহিষের পদতলিতে শেষ হয়ে যায়। ক্রেভেন রায়নোর কাছে জানতে চায়, তুই আমার ব্যাপারে কিভাবে জানলি? ওই ভিডিও কোথায় পেয়েছিলি? তখন রায়নো যা বলে তা শুনে ক্রেভেন স্তব্ধ হয়ে যায়, কারণ সে জানতে পারে এর পেছনে তার বাবার হাত রয়েছে। এরপর দিমিত্রি বন্দুক হাতে এগিয়ে আসে রায়নোকে মারতে, কিন্তু ক্রেভেন তাকে থামিয়ে দেয়। সে বলে, না, আমি চাই না তোর হাতে কারো মৃত্যু হোক। রায়নো আফসোস করে বলে, তোর পিছে আসাটাই আমার ভুল ছিল। এটা বলেই সে মারা যায়। এরপর দেখা যায় মিস্টার নিকোলাই উত্তর রাশিয়ার এক গহীন জঙ্গলের শিকারে এসেছে। এখানে ক্রেভেন তার সাথে দেখা করতে আসে। নিকোলাই বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে? ক্রেভেন কিছুটা অভিমান নিয়ে বলে, এই সব কিছু আপনার সাজানো প্ল্যান ছিল। নিজের সাম্রাজ্য বাঁচাতে দিমিত্রির জীবন নিয়ে খেলেছেন। নিকোলাই উত্তরে বলে, আমি ভালো করেই জানতাম তুমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। ক্রেভেন বলে, তাহলে এখন কি? আপনি তো আপনার পরিকল্পনায় সফল হয়েছেন। নিকোলাই বলে, আমি আমার 2 ছেলেকে আমার সাথে দেখতে চাই। তবে ক্রেভেন এখানে কিছু না বলেই চলে যায়। ঠিক সেই সময় একটি জঙ্গলি ভালুক নিকোলাইয়ের দিকে তেড়ে আসে। নিকোলাই তার বন্দুক বের করে, কিন্তু বন্দুকে গুলি নেই। দেখা যায় ক্রেভেন আগে থেকেই বন্দুকের গুলি সরিয়ে রেখেছে। ফলে ভালুক নিকোলাইকে আক্রমণ করে। ক্রেভেন চুপচাপ চলে যায়। এরপর 1 বছর পরের দৃশ্যে দেখা যায় ডিমিত্রি আগের চেয়ে অনেক ভালো আছে। আজ তার জন্মদিন, তাই ক্রেভেন প্রতি বছরের মতো এবারও দেখা করতে আসে। ডিমিত্রি বলে, এখন আমি অনেক ভালো আছি। নিউ ইয়র্কে এক ডাক্তারের সাথে দেখা হয়েছিল, উনি একটু পাগলাটে হলেও খুব দক্ষ। ওনার দ্বারা আমার অনেক উপকার হয়েছে। ঠিক তখনই ক্রেভেন লক্ষ্য করে কিছু গ্যাংস্টার ডিমিত্রির সাথে দেখা করতে এসেছে। ক্রেভেন বলে, তুই কবে থেকে গ্যাংস্টারদের সাথে মিটিং করতে শুরু করলি? তোর তো এসব পছন্দ ছিল না। ডিমিত্রি বলে, সব কিছু বদলে গেছে। ক্রেভেন বলে, আমি কখনোই চাইনি তুইও বাবার মতো হয়ে যা। এখানে তাদের মধ্যে কিছুটা ঝগড়া হয়। ডিমিত্রি রেগে চলে যায়। ক্রেভেন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু যখন সে ডিমিত্রিকে স্পর্শ করে তখন দেখতে পায় ডিমিত্রি হুবহু তার রূপ ধারণ করেছে। এটা দেখে ক্রেভেন থমকে যায়। ডিমিত্রি বলে, তোমার মুখটা এখন দেখার মতো হয়েছে। ক্রেভেন জানতে চায়, তুই কোন ডাক্তারের কাছে গিয়েছিলি? ডিমিত্রি ডাক্তারের ব্যাপারে কিছুই বলে না, উল্টো বলে, কেন তুমি আমার শক্তি দেখে খুশি হওনি? আসলে তুমি চাও আমি দুর্বল থাকি, যাতে তুমি নিজেকে শক্তিশালী দেখাতে পারো। কিন্তু এমন আর হবে না। বাবা, রায়নো কেউ নেই। এখন রাজত্ব আমার। ক্রেভেন বলে, তুই জানিস আমি তোকে এটা করতে দেব না। ডিমিত্রি হেসে বলে, তুমি কিছুই করতে পারবে না। এটা বলে ডিমিত্রি চলে যায়। দেখা যায় এখন সে যে কোনো মানুষের রূপ নিতে পারে, একদম গিরগিটির মতো। তার শরীরেও এসেছে এক অদ্ভুত অলৌকিক শক্তি। আর এখানেই মুভিটা শেষ হয়। শেষ মেসেজে আমরা বুঝতে পারি এই মুভির দ্বিতীয় কিস্তি শীঘ্রই রিলিজ হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার কথা হবে অন্য কোনো মুভি নিয়ে।